বিবিসি বাংলার টেলিভিশন অনুষ্ঠান বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। এক সপ্তাহের মধ্যেই হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন নূর, জানালেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক। বাংলাদেশের তিতাস নদীর পানি ব্যবহারের পরিকল্পনা করছে ভারত। ডাকসুতে জিএস পদে ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে রিট। রাজনৈতিক অস্থিরতার মধ্যেই ঢাকা সফরে পিটার হাস। শি পুতিনের সঙ্গে বৈঠকে বসছেন মোদি। ভয়েস অফ আমেরিকার 500 সাংবাদিককে চাকরিচ্যুত করছেন ট্রাম্প। বিসিবি নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা তামিম ইকবালের। দর্শক, এতক্ষণ শুনছিলেন প্রধান খবরগুলোর শিরোনাম, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর এক সপ্তাহের মধ্যেই রিলিজ পেতে পারেন বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। রোববার নূরের সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে এক ব্রিফিং এ তিনি সাংবাদিকদের জানান, ধীরে ধীরে নূরের উন্নতি হচ্ছে। তার 4টি সমস্যা রয়েছে। নাক ও চোয়ালের হাড় ভেঙে গেছে, চোখেরও ইনজুরি আছে, মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। সিটি স্ক্যান রিপোর্ট ভালো এসেছে জানিয়ে তিনি আরো বলেন, নূর কিছুটা ট্রমায় আছেন। গঠিত হওয়া বোর্ডের সিদ্ধান্তে সব ধরনের চিকিৎসা হচ্ছে। খুব দ্রুত তাকে আইসিইউ থেকে সাধারণ বেডে নেওয়া হবে বলেও জানান ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান। সময়ের সাথে সাথে ভাঙা হাড় জোড়া লেগে যাবে জানিয়ে তিনি আরো বলেন, মস্তিষ্কে রক্তক্ষরণের বিষয়টিও ঠিক হয়ে আসছে। এক সপ্তাহের মধ্যে তিনি রিলিজ পেতে পারেন বলে আশা প্রকাশ করেন তিনি। উল্লেখ্য, গত শুক্রবার রাতে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টির নেতাকর্মীদের সঙ্গে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষ হয়। দুপক্ষকে ছত্রভঙ্গ করতে আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর ও সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান সহ বেশ কয়েকজন আহত হন। গুরুতর আহত হওয়ায় নূরকে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে রাত 11টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে স্থানান্তর করা হয়। এদিকে নূরের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বাংলাদেশের তিতাস নদীর পানি ব্যবহারের কথা ভাবছে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরা সরকার। দি ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে বিষয়টি জানানো হয়েছে। প্রতিবেদনের মতে গত শুক্রবার রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেছেন, তিনি রাজ্যের আগরতলা পৌর কর্পোরেশন এলাকায় পানীয় জল সরবরাহের জন্য তিতাস নদীর পানি ব্যবহারের কথা বিবেচনা করছেন। তিতাস বাংলাদেশের একটি নদী। নদীটির উৎপত্তি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায়। এই নদী বাংলাদেশের মেঘনা নদীতে মিলিত হয়ে সুরমা মেঘনা নদী ব্যবস্থার অংশ গঠন করেছে। পরে ত্রিপুরার পাশ দিয়ে প্রবাহিত হয়েছে। ত্রিপুরার মুখ্যমন্ত্রী বলেছেন, হাওড়া নদী, কালাপানিয়া বা কাটাখাল বাংলাদেশের তিতাস নদীতে গিয়ে মিশেছে। তিনি বলেন, তিতাস নদী সম্পর্কে আমার যথেষ্ট জ্ঞান আছে। আমি তিতাস নদীর পানি আগরতলা পৌর কর্পোরেশনের 51টি ওয়ার্ডে পানীয় জল হিসেবে সরবরাহের প্রস্তাব দিয়েছি। এই প্রস্তাবনার বিষয় গবেষণা চলছে। মানিক সাহা বলেন, সবকিছু পরিকল্পনা মতো এগুলে আমরা এ বিষয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনা করব, যাতে আয়রনবিহীন পানি ও বিশুদ্ধ পানি সরবরাহ করা যায়। আমরা এই বিষয়টি নিয়ে কাজ করছি। ত্রিপুরার এই মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের 20টি অঞ্চলের জন্য GIS মাস্টার প্ল্যান প্রণয়নের কাজ চলছে, যার মধ্যে আগরতলা পৌর কর্পোরেশন এলাকাও রয়েছে। তিনি বলেন, আগরতলা শহরের মাস্টার প্ল্যান ইতোমধ্যেই প্রায় 70% সম্পূর্ণ হয়েছে এবং এশীয় উন্নয়ন ব্যাংকের সহযোগিতায় মুখ্যমন্ত্রী নগর উন্নয়ন প্রকল্পের প্রথম ধাপ প্রায় 530 কোটি রুপির উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে ছাত্র শিবিরের সমর্থিত প্যানেলের জিএস পদে SM ফরহাদের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দাখিল করা হয়েছে। রোববার সকালে বাম জোট মনোনীত প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক প্রার্থী BM ফাহমিদা আলম এর রিট আবেদন দায়ের করেন। বিচারপতি হাবিবুল গনির নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির ওপর শুনানি হতে পারে বলে জানা গেছে। রিটের পক্ষে শুনানি করবেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, SM ফরহাদের পক্ষে শুনানি করবেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। শেখ হাসিনার আমলে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার ডেভিড হাস সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে এসেছেন। শনিবার সন্ধ্যায় দুবাই থেকে এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে ঢাকায় পৌঁছান তিনি বর্তমানে যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রতিষ্ঠান এক্সিলারেট এনার্জি লিমিটেডের স্ট্র্যাটেজিক অ্যাডভাইজার হিসেবে কাজ করছেন। ঢাকায় অবস্থানকালে পিটার হাস রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে থাকবেন বলে জানা গেছে। সফর শেষে আগামী 5 সেপ্টেম্বর তার ওয়াশিংটনের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা। 6 মাসের মধ্যে এটি তার দ্বিতীয় সফর। তবে মাঝখানে গত
গত 5 আগস্ট তিনি বাংলাদেশে এসেছেন বলে গণমাধ্যমে গুজব ছড়ায়। জাতীয় নাগরিক পার্টি এনসিপির স্থানীয় 5 নেতা গত 5 আগস্ট সকালে কক্সবাজারে যান। তাদের কক্সবাজারে যাওয়ার পর থেকে তাদের সঙ্গে পিটার হাসের বৈঠক নিয়ে নানা গুঞ্জন ও আলোচনা তৈরি হয়। এমনকি পিটার হাসের সঙ্গে তারা বৈঠক করছেন বলেও একাধিক টেলিভিশনের খবরে প্রচার করা হয়। ওই গুঞ্জনের বিষয়ে যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মর্তজা তার ভেরিফাইড ফেসবুক আইডিতে পিটার হাসের তোলা ছবি শেয়ার করে লিখেছিলেন, ছবি যে দুইজন তুলেছেন তাদের একজন পিটার হাস, বাংলাদেশে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত। শেখ হাসিনা শাসনামলে পিটার হাস খুবই আলোচিত বিদেশি কূটনীতিক ছিলেন। বিশেষত তিনি বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতা ও গণতন্ত্র নিয়ে খুবই সরব ছিলেন। আওয়ামী লীগের লোকজন তাকে হুমকি পর্যন্ত দিয়েছেন। 2024 সালের জানুয়ারি নির্বাচনের বেশ আগে থেকেই তিনি একেবারে চুপচাপ হয়ে যান। বাংলাদেশের জুলাই আন্দোলন শুরু হলে সেই মাসের শেষ দিকে তিনি ঢাকা ছাড়েন। পরে চলতি বছরের এপ্রিল মাসে ইউনূস সরকারের সঙ্গে দেখা করেন তিনি। এবার তিনি বাংলাদেশে এমন এক সময় আসলেন যখন বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি আবারও ক্রমে উত্তপ্ত হয়ে উঠছে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের শীর্ষ সম্মেলনে যোগ দিতে জাপান থেকে শনিবার চীনে পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই সম্মেলনে যোগ দিতে ইতিমধ্যেই চীনে পা রেখেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে, 2018 সালের পর চীনে মোদীর এটি প্রথম সফর। দেশটির স্থানীয় সময় রোববার বিকেলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে মোদীর বহুল প্রত্যাশিত বৈঠক হওয়ার কথা রয়েছে। মোদী এমন এক সময় চীনা প্রেসিডেন্টের সঙ্গে আলোচনায় বসছেন যখন তার দেশের পণ্যে 50% শুল্ক আরোপ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাই মোদী ও শির বৈঠকের দিকে বিশ্বের অনেকেই তাকিয়ে আছেন। এরই মধ্যে উভয় দেশই পারস্পরিক সম্পর্ক জোরদারের বিষয়ে ইঙ্গিত দিয়েছে। অন্যদিকে শির সঙ্গে বৈঠকের পর আগামীকাল সোমবার পুতিনের সঙ্গে বৈঠকে বসবেন মোদী। রাশিয়ার কাছ থেকে তেল কেনার কারণে ভারতীয় পণ্যের উপর অতিরিক্ত 25% শুল্ক আরোপ করে মার্কিন প্রশাসন। তবে ভারত এরই মধ্যে জানিয়ে দিয়েছে তারা রাশিয়ার কাছ থেকে তেল কেনা কমাবে না। অন্যদিকে রাশিয়াও ভারতের পাশে থাকার দৃঢ় বার্তা দিয়েছে। তাই মোদীর সঙ্গে পুতিনের আগামীকালের বৈঠকও গুরুত্বপূর্ণ বলে দাবি বিশ্লেষকদের। বিশ্লেষকরা ধারণা করছেন মার্কিন আধিপত্য ঠেকাতে বিশ্ব এবার নতুন জোটের দেখা পেতে পারে। এদিকে চীনের মাটিতে পা রাখার কিছুক্ষণ পরই মোদীকে ফোন করেছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি মোদীকে আহ্বান জানিয়েছেন যে মোদী যেন এসসিও সম্মেলনে রাশিয়া এবং অন্য দেশের নেতাদের যথাযথ সংকেত পৌঁছে দেন। গত 3 বছরের বেশি সময় ধরে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন যুক্তরাষ্ট্র সরকারের অর্থায়নে পরিচালিত সংবাদ মাধ্যম ভয়েস অফ আমেরিকার প্রায় 500 কর্মীকে বরখাস্ত করার প্রক্রিয়া শুরু করেছে। দীর্ঘদিন ধরে হোয়াইট হাউস সংস্থাটিকে উগ্রপন্থী আখ্যা দিয়ে আসছিল। এবার প্রতিষ্ঠানটিকে সীমিত করার অংশ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ভয়েস অফ আমেরিকার মূল সংস্থা ইউএস এজেন্সি ফর গ্লোবাল মিডিয়ার ভারপ্রাপ্ত প্রধান ক্যারি লেক এক বিবৃতিতে বলেন, এই সিদ্ধান্ত ফেডারেল আমলাতন্ত্র কমাবে, সংস্থার কার্যকারিতা বাড়াবে এবং মার্কিন করদাতাদের অর্থ সাশ্রয় করবে। তবে কর্মচারীদের ইউনিয়ন এই পদক্ষেপকে অবৈধ আখ্যা দিয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি প্রচারণার পাল্টা হিসেবে প্রতিষ্ঠিত ভয়েস অফ আমেরিকা বর্তমানে বিশ্বের অন্যতম প্রভাবশালী সম্প্রচার মাধ্যমে পরিণত হয়েছে। ইউএসএজিএম এর তথ্যানুসারে মোট 532টি পদ বাতিল করা হবে। এর মধ্যে বেশিরভাগই ভয়েস অফ আমেরিকার। সবকিছু শেষ হলে মাত্র 108 জন কর্মী অবশিষ্ট থাকবেন। আদালতে দাখিল করা নথিতেও এ তথ্য উল্লেখ করা হয়েছে। এর আগে চলতি বছরের জুনে ক্যারি লেক ঘোষণা দিয়েছিলেন মোট 639 কর্মী ছাঁটাই করা হবে। তবে কাগজপত্রের ত্রুটির কারণে সেই নোটিশ প্রত্যাহার করা হয়। এরপর কিছু কর্মী আদালতে মামলা করেন। সবশেষে খেলার খবর, ক্রিকেট। দেশের ক্রিকেটে অনেকদিন ধরেই গুঞ্জন ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বিসিবি তে আসবেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল খান, যদিও সেভাবে তিনি বিষয়টি খোলাসা করেননি। বিসিবির নির্বাচন যখন ঘনিয়ে আসছে তখনই সেখানে অংশ নেয়ার ঘোষণা দিলেন সাবেক এই দেশের ওপেনার। প্রথমে বিসিবির পরিচালক হতে চান তামিম, এরপর সভাপতি পদে নির্বাচনের দিকে তার নজর রয়েছে। দেশের প্রথম সারির এক পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে এসব কথা জানিয়েছেন তামিম ইকবাল। একই বিষয়ে প্রতিবেদন করেছে ক্রীড়া ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজও। সেখানে তামিম বলেন, কেউ আগে ভাগে বলতে পারে না যে তিনি সভাপতি হবেন। আমি নিজেও অনেক কিছু দেখি ও শুনি, কিন্তু মূল প্রশ্ন হলো আমি বিসিবি নির্বাচনে অংশ নেব কিনা। যদি ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের কথা বলি, সেখানে সরাসরি সভাপতি পদে ভোট হয়, কিন্তু বিসিবি আলাদা, এখানে প্রথমে পরিচালক হতে হয়। গণ অধিকার পরিষদের নেতা নুরুল হক নূরকে বেধড়ক পিটুনির ঘটনায় নিন্দা প্রকাশ করেছে সরকার, দিয়েছে সব ধরনের চিকিৎসা সহায়তার আশ্বাস। পিটুনির এ ঘটনার আগে 29 আগস্ট কাকরাইলে মুখোমুখি হন জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা।
নূরকে হাসপাতালে ভর্তির পরদিন ৩০ আগস্ট বিবাদে জড়ানো দলটিকে ৪৮ ঘন্টার মধ্যে নিষিদ্ধ সহ জানানো হয়েছে ৩ দাবি। বিজয়নগরে প্রতিবাদ সমাবেশ থেকে এই দাবিগুলো তুলে ধরেন দলের সাধারণ সম্পাদক রাশেদ খান। আজকের মধ্যেই তদন্ত কমিটি গঠন করতে হবে। আমাদের ২ নম্বর দাবি, গতকালকের ঘটনার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। এইটা আমাদের ২ নম্বর দাবি। আমাদের ৩ নম্বর দাবি, জাতীয় পার্টিকে আগামী ৪৮ ঘন্টার মধ্যে নিষিদ্ধ করতে হবে। এর কয়েক ঘন্টা পরেই জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে দেওয়া হয় আগুন, ভাঙচুর করা হয় আসবাব ও জানালা। পার্টির নেতাকর্মীরা জানান, একদল বিক্ষোভকারী মিছিল নিয়ে কাকরাইল মোড় হয়ে জাতীয় পার্টির অফিস পার হওয়ার সময় ইট জুতা নিক্ষেপ করতে থাকে পুলিশের দিকে। এর কিছুক্ষণ পর পার্টির কার্যালয়ে ঢুকে ভাঙচুর ও বিভিন্ন নথি কাগজপত্রে আগুন ধরিয়ে দেন তারা। আমাদের কার্যালয়ে ইতিপূর্বে 2বার অগ্নিসংযোগ করেছিল, গতকালও 3বারের মতো এসেছিল, আজকেও যে অগ্নিসংযোগ করতে পারলো তাতে 3য়বারের মতো অগ্নিসংযোগ করলো। আমাদের প্রশ্ন, আমরা কি মধ্যযুগীয় বর্বরতার দিকে ধাবিত হব? এই কি আমাদের প্রত্যাশা? জুলাই স্পিড কি এইটাকে চায়? মানুষ চিন্তা করতেছে ওরা এখনই এরকম, যদি অদূর ভবিষ্যতের ক্ষমতায় আসে কোনো ভাবে, তাহলে তো আমাদের মিল ফ্যাক্টরি এগুলো আগুন ধরা দিবে, টাকা চাবে, না দিতে পারলে আগুন ধরা দিবে। ঢাকার বাইরে রাজশাহী, ঠাকুরগাঁও, টাঙ্গাইল, ময়মনসিংহ, গাইবান্ধায় আক্রান্ত সাবেক রাষ্ট্রপতি হোসাইন মোহাম্মদ এরশাদের দল। এর মধ্যে রাজশাহীতে জাপা কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয় নূরকে বেধড়ক পিটুনির রাতেই। ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যের ব্যানারে আয়োজিত বিক্ষোভ মিছিল থেকে হয় হামলার সূত্রপাত। নূরসহ কেন্দ্রীয় নেতাদের উপর হামলার প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল ও জাতীয় পার্টির কার্যালয় ঘেরাও কর্মসূচি করেছে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। এ সময় কার্যালয় ছেড়ে দিতে ৭২ ঘন্টার আলটিমেটাম দেয় তারা। ৭২ ঘন্টার ভিতরে জাতীয় পার্টির এই অফিস ছেড়ে দিতে হবে এবং তাদের সামনে থাকা ব্যানার ফেস্টুন খুলে নিতে হবে। যদি তারা ৭২ ঘন্টার ভিতরে খুলে না নিয়ে যায়, এরপরে যদি কোন রকম সংঘর্ষ কিংবা ভাঙচুর কিংবা অগ্নিসংযোগের ঘটনা ঘটে, তার দায় ছাত্র জনতা নিবে না। নূরের ওপর হামলার ঘটনায় জাতীয় পার্টির কোনো সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছেন দলটির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি। ৩০ আগস্ট বিকালে জাতীয় পার্টির কাকরাইল কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই দাবি করেন। বলেন, আমরা খুব কষ্ট পেয়েছি, উনি দ্রুত আরোগ্য লাভ করুক, এই দোয়া করি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে টেলিফোন করেছেন। ৩০ আগস্ট এই ফোন আলাপে আলোচনায় মূল বিষয় ছিল ইউক্রেন যুদ্ধের অবসান ও শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ। মোদীর সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠকের ঠিক কয়েক ঘন্টা আগে জেলেনস্কি মোদী ফোন আলাপ হল। জেলেনস্কি যুদ্ধ বন্ধে চেয়েছেন মোদীর সহযোগিতা। ফোন আলাপ শেষে মোদী সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, আজ প্রেসিডেন্ট জেলেনস্কির ফোন কলে আমরা ইউক্রেন সংঘাত, এর মানবিক দিক, শান্তি ও স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠার প্রচেষ্টা নিয়ে মতবিনিময় করেছি। ভারত এ বিষয়ে পূর্ণ সমর্থন জানাচ্ছে। অন্যদিকে জেলেনস্কি জানান, তিনি মোদীকে ওয়াশিংটনের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউরোপীয় নেতাদের সঙ্গে সাম্প্রতিক বৈঠকের বিষয়ে অবহিত করেছেন। তিনি বলেন, এটি ছিল ফলপ্রসূ ও গুরুত্বপূর্ণ আলোচনা। বাস্তবে শান্তি কিভাবে আনা যায় সে বিষয়ে অংশীদারদের অভিন্ন দৃষ্টিভঙ্গি তৈরি হয়েছে। ইউক্রেন রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসার প্রস্তুতিও পুনর্ব্যক্ত করেছে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে যুদ্ধ শুরু হয়। এরপর থেকে এ নিয়ে দ্বিতীয়বার মোদীকে ফোন করলেন জেলেনস্কি। সর্বশেষ ১১ আগস্ট তিনি মোদীকে ফোন করেছিলেন। কয়েকদিন আগে পুতিনও মোদীর সঙ্গে কথা বলেছিলেন। তবে এবার জেলেনস্কির এই ফোন আসে এমন সময়ে যখন ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা রাশিয়া থেকে জ্বালানি কেনার জন্য ভারতের নীতির সমালোচনা করছেন। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, এবারের কল মূলত এসসিও সম্মেলনের আগে ভারতের অবস্থান সমন্বয়ের জন্য। জেলেনস্কি বলেন, অবিলম্বে যুদ্ধবিরতির মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি করতে হবে। শহরগুলোতে যখন অবিরাম হামলা চলছে, তখন শান্তি নিয়ে অর্থবহ আলোচনা সম্ভব নয়। তিনি আশা প্রকাশ করেন, রাশিয়া ও অন্য নেতাদের কাছে প্রয়োজনীয় বার্তা পৌঁছে দেবে ভারত। ফোন আলাপে দুই নেতা ভারত ইউক্রেন অংশীদারিত্বের অগ্রগতি পর্যালোচনা করেন। তারা পারস্পরিক স্বার্থে সহযোগিতা বৃদ্ধির উপায় নিয়েও আলোচনা করেন। জেলেনস্কি বলেন, আমাদের মধ্যে আরও সম্ভাবনা রয়েছে যা বাস্তবায়ন করা সম্ভব।
আমি শিগগিরই প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি দেখা করতে আগ্রহী। পারস্পরিক সফর ও যৌথ আন্তঃসরকার কমিশনের বৈঠক আয়োজনের জন্য প্রস্তুতি চলছে। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের আগে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস সহ ৮০ জন ফিলিস্তিনি কর্মকর্তার উপর ভিসা নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। ফলে সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদে তাদের যোগদান এখন অনেকটাই অনিশ্চিত হয়ে পড়েছে। ২৯ অগস্ট মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাতে এই তথ্য নিশ্চিত করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। ২৯ অগস্ট মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানিয়েছে, ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস, প্যালেস্টাইন অথরিটি এবং প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের ৮০ জন ফিলিস্তিনি কর্মকর্তার ভিসা বাতিল ও প্রত্যাখ্যান করা হবে। যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে মার্কিন পররাষ্ট্র মন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, ফিলিস্তিনি এই কর্মকর্তারা শান্তি প্রচেষ্টায় ব্যাঘাত ঘটাচ্ছেন এবং অনুমান নির্ভর ফিলিস্তিন রাষ্ট্রের একতরফা স্বীকৃতি চাচ্ছেন। এদিকে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপমুখপাত্র টমি পিগট বলেন, ট্রাম্প প্রশাসন ঘোষণা দিয়েছে আসন্ন জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের আগে মার্কিন আইন অনুযায়ী প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের এবং প্যালেস্টাইন অথরিটি সদস্যদের ভিসা বাতিল ও প্রত্যাখ্যান করা হবে। তিনি আরো বলেন, শান্তি আলোচনায় গুরুতর অংশীদার হিসেবে বিবেচিত হওয়ার আগে তাদের অবশ্যই সন্ত্রাসবাদকে পুরোপুরি প্রত্যাখ্যান করতে হবে এবং একতরফা ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি চাওয়া বন্ধ করতে হবে। মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক পোস্ট জানিয়েছে, তারা ইতোমধ্যেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি মেমো পেয়েছে, যেখানে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস সহ অন্যদের উপর ভিসা নিষেধাজ্ঞার কথা বলা হয়েছে। ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফার প্রতিবেদন অনুযায়ী ট্রাম্প প্রশাসনের এমন সিদ্ধান্তকে গভীর দুঃখজনক হিসেবে উল্লেখ করেছে ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্টের দপ্তর। অন্যদিকে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন স্যার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন হলো আন্তর্জাতিকভাবে স্বীকৃত ফিলিস্তিনিদের একটি প্রতিনিধি সংগঠন, আর প্যালেস্টাইন অথরিটি হলো ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরে সীমিত স্বায়ত্তশাসনে থাকা একটি ফিলিস্তিনি কর্তৃপক্ষ। দুই সংগঠনই ফিলিস্তিনিদের প্রতিনিধি হিসেবে কাজ করে এবং আন্তর্জাতিক মঞ্চে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির জন্য চাপ প্রয়োগের কাজ করে। জাতিসংঘের এবারের অধিবেশনে ফ্রান্স, কানাডা ও অস্ট্রেলিয়া সহ কিছু দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছিল। এমন পরিপ্রেক্ষিতেই ফিলিস্তিনি কর্মকর্তাদের অধিবেশনে যোগদান কঠিন করে তুলল যুক্তরাষ্ট্র। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে তীব্র হয়ে উঠেছে ইন্দোনেশিয়ার সরকার বিরোধী বিক্ষোভ। এর মধ্যেই রাজধানী জাকার্তায় পুলিশের গাড়ির ধাক্কায় এক মোটরসাইকেল চালকের মৃত্যুতে আরও বেড়েছে জনরোষ। এই রোষের লাগাম টেনে ধরতে ২৯ অগস্ট রেকর্ড করা এক ভিডিও ভাষণে সরকারের উপর আস্থা রাখার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো। তবে এতেও শান্ত হয়নি বিক্ষুব্ধরা। বৃষ্টি উপেক্ষা করে প্রতিবাদ চালিয়ে যাচ্ছেন তারা। ক্ষুব্ধ জনতা গুলি চালিয়েছে পুলিশ মোবাইল ব্রিগেডের সদর দপ্তরে। আগুন দিয়েছে মধ্য জাকার্তার একটি ৫ তলা ভবনেও। ইন্দোনেশিয়ায় ৫৮০ জন সংসদ সদস্য মাসিক বেতনের পাশাপাশি প্রতি মাসে ৫ কোটি রুপিয়া বা প্রায় $৩,০০০ আবাসন ভাতা পাচ্ছেন। ২০২৪ সালে চালু হওয়া এই ভাতা জাকার্তার ন্যূনতম মজুরির প্রায় ১০ গুণ এবং দেশের দরিদ্র অঞ্চলের ন্যূনতম মজুরির প্রায় ২০ গুণ। এমন প্রেক্ষাপটে দেশটির ২৮ কোটি মানুষই পুলিশ ও সংসদ সদস্যদের ব্যাপকভাবে দুর্নীতিগ্রস্ত হিসেবে দেখেন। মূল কথা, মাসের পর মাস অর্থনৈতিক ও রাজনৈতিক হতাশার চূড়ান্ত পরিণতি এই দাঙ্গা। আন্দোলনের সংগঠকদের অন্যতম গেজায়ান মেমাঙ্গিল বলেন, সংসদ সদস্যদের বেতন কমানোর দাবি জানাচ্ছিলেন বিক্ষোভকারীরা, কারণ তারা অভিজাত দুর্নীতিগ্রস্ত। বিক্ষোভকারীরা জানায়, অসহনীয় কর এবং মুদ্রাস্ফীতি দেশের জনগণের জীবনযাত্রাকে অসহনীয় করে তুলেছে। এ কারণে মুদ্রাস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের শ্রমজীবী মানুষের ন্যূনতম মজুরি বাড়ানো হোক। গত বছরের অক্টোবরে ক্ষমতায় আসা প্রেসিডেন্ট প্রাবোও একজন সাবেক সামরিক জেনারেল। ৫ বছরের মধ্যে অর্থনৈতিক প্রবৃদ্ধি ৮% নেওয়ার পাশাপাশি দক্ষিণ পূর্ব এশিয়ার বৃহত্তম অর্থনীতিকে বিনিয়োগের জন্য আকর্ষণীয় করে তোলার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিলেন তিনি। পর্যবেক্ষকরা অবশ্য এই প্রতিশ্রুতিকে অতি উচ্চাভিলাষী বলে উড়িয়ে দিয়েছেন। একই সঙ্গে এই অনিশ্চয়তাকে আরও বাড়িয়ে দিয়েছে ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপ। ২৫ অগস্ট ইন্দোনেশিয়ায় দেশ জুড়ে শুরু হয় ব্যাপক বিক্ষোভ। এদিন কালো পোশাকে বিক্ষোভকারীরা ইন্দোনেশিয়ার সংসদ ভবনে ঢোকার চেষ্টা করে। তাদের ঠেকাতে মোতায়েন হয় দাঙ্গা পুলিশ। সেদিন তাদের উপরও হামলা চালায় বিক্ষুব্ধরা।
28 আগস্ট থেকে পরিস্থিতি উত্তাল হয়ে ওঠে। এদিন পুলিশের গাড়ির ধাক্কায় এক মোটরসাইকেল চালকের মৃত্যুর ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এতে নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে সাধারণ মানুষ। পরদিন শুক্রবার 29 আগস্ট জাকার্তায় পুলিশ মোবাইল ব্রিগেডের সদর দপ্তরের দিকে মিছিল নিয়ে এগিয়ে আসে বিক্ষোভকারীরা। এ সময় ট্রাফিক সাইনবোর্ড এবং রাস্তার পাশে থাকা বিভিন্ন অবকাঠামো ভেঙে ফেলে উন্মত্ত জনগণ। এতে যান চলাচল পুরোপুরি স্থবির হয়ে পড়ে। সন্ধ্যা নামলেও সংঘর্ষ অব্যাহত থাকে এবং একসময় সেই সংঘর্ষ জাকার্তা এবং তার আশেপাশে দ্রুত ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাস ছুড়তে বাধ্য হয় পুলিশ। তারপরও ছত্রভঙ্গ করা যায়নি বিক্ষোভকারীদের। প্রতিবাদ ছড়িয়ে পড়ে সুরাবায়া, সোলো, জোকার্তা, মেদান, মাকাসার, মানাদো, বান্দুং, মানোকওয়ারি সহ প্রত্যেকটি বড় বড় শহরে। এখন দেখার বিষয় এই বিক্ষোভই ইন্দোনেশিয়ার সরকারের গদি নড়বড়ে করে দেয় কিনা। বন্দুকের নলি সকল ক্ষমতার উৎস। চীনা কমিউনিস্ট নেতা মাও সেতুং এর বিখ্যাত এই উক্তি দেরিতে হলেও অনুধাবন করতে শুরু করেছে শি জিনপিং। পরাশক্তি যুক্তরাষ্ট্রের সমকক্ষ হয়ে উঠতে জোর দিচ্ছে অস্ত্র বাজারের দখল নেওয়ার। যেই ভাবনা সেই কাজ। নীরবে বিশাল এক অস্ত্র নেটওয়ার্ক গড়ে তুলেছে বেইজিং। পশ্চিমাদের কঠিন শর্তের বিপরীতে শর্তহীনভাবে অস্ত্র রপ্তানি শুরু করেছে চীন, যা আকৃষ্ট করছে আফ্রিকা, এশিয়া ও লাতিন আমেরিকার মতো উন্নয়নশীল দেশগুলোকে। এছাড়াও অস্ত্র বিক্রিতে এমন সব লোভনীয় অফার দিচ্ছে বেইজিং যে সবাই এখন চীনা অস্ত্র পেতে মরিয়া। অস্ত্র বিক্রিতে কি অফার দিচ্ছে চীন? চীনা অস্ত্রের বিশেষত্বই বা কি? অস্ত্র রপ্তানিতে যুক্তরাষ্ট্রকে কি ছাড়িয়ে যেতে পারবে চীন? বৈশ্বিক অস্ত্র বাজারের চিত্র স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের 2020-24 সালের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্র একাই বিশ্বের 43% অস্ত্র বাজার দখলে রেখেছে, যা কিনা 5 বছর আগেও ছিল 35%। অন্যদিকে দ্বিতীয় অবস্থানে থাকা ফ্রান্সের নিয়ন্ত্রণে 9.6% অস্ত্রের বাজার। আর এতদিনে যে রাশিয়া যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্লা দিয়ে অস্ত্র বিক্রি করেছে, তারা এখন তৃতীয়। একসময় যে মস্কো 21% অস্ত্র সরবরাহ করত, তা ইউক্রেন যুদ্ধের প্রভাবে নেমে এসেছে মাত্র 7.8%। অন্যদিকে চীনের অস্ত্র রপ্তানির পরিমাণ 6.2% থেকে কিছুটা কমে নেমে এসেছে 5.9%। তবে এই রপ্তানি কমার পেছনেও আছে যৌক্তিক কারণ, কেননা চীন এখন অস্ত্রতে স্বনির্ভর হয়ে উঠতে শুরু করেছে। 2015-19 সাল পর্যন্ত যে চীন 5.1% অস্ত্র আমদানি করেছে, সে চীন 2020 থেকে 24 সাল পর্যন্ত অস্ত্র আমদানির পরিমাণ কমিয়ে নামিয়ে এনেছে 1.8%। অর্থাৎ আগে যেসব অস্ত্র আমদানি করত চীন, সেসব এখন নিজেরাই উৎপাদন করতে শুরু করেছে বেইজিং। এমনকি সেসব অস্ত্র রপ্তানিও করছে দেশটি। গত 5 বছরে 44টি দেশের কাছে অস্ত্র বিক্রি করেছে চীন, যার মধ্যে প্রায় 2/3 পাকিস্তানের কাছে। আর এসব অস্ত্রের মধ্যে রয়েছে JF-17 যুদ্ধবিমান এবং টাইপ 054A/P ফ্রিগেট, সাবমেরিন, ড্রোন এবং উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। এর মধ্যে 2024 সালেই বেইজিং এর কাছ থেকে 81% অস্ত্র আমদানি করেছে পাকিস্তান। শুধু কি তাই, চীনের সঙ্গে যৌথভাবে যুদ্ধবিমানও তৈরি করছে ইসলামাবাদ। এমনকি প্রশিক্ষণ এবং সামরিক কৌশল পর্যন্ত ভাগাভাগি করছে দুই দেশ। পাকিস্তান ছাড়াও সম্প্রতি ইউরোপের দেশ সার্বিয়া চীনের ড্রোন ও এয়ার ডিফেন্স সিস্টেম কিনছে। থাইল্যান্ড কিনছে ট্যাঙ্ক ও যুদ্ধ জাহাজ। আর বাংলাদেশ ও মিয়ানমার নিজেদের সামরিক সক্ষমতা বাড়াতে চীন থেকে প্রশিক্ষণ বিমান, ছোট অস্ত্র ও সাঁজোয়া যান কিনছে। নাইজেরিয়া ও আলজেরিয়া কিনছে ট্যাঙ্ক, ক্ষেপণাস্ত্র ও ড্রোন। আর মধ্যপ্রাচ্যের দেশ ইরান, ওমান, সৌদি আরব কিনছে ড্রোন ও ক্ষেপণাস্ত্র। আর লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলা, বলিভিয়া সামরিক যান ও হালকা অস্ত্র কিনছে চীন থেকে। সহজ কথায় চীন এখন প্রায় সব মহাদেশেই অস্ত্র সরবরাহ করছে। তবে এর মধ্যে সবচেয়ে বেশি চীনা অস্ত্র যাচ্ছে আফ্রিকা ও এশিয়ায়। বর্তমানে চীন আফ্রিকায় 18% অস্ত্র সরবরাহ করছে, যা কিনা রাশিয়ার 21%-এর পরই দ্বিতীয়। অন্যদিকে এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের অস্ত্র সরবরাহের পরিমাণ 16%। আর এশিয়ায় চীনের অস্ত্র সরবরাহের পরিমাণ 14%। অর্থাৎ বিশ্বব্যাপী চীনা অস্ত্রের চাহিদা বাড়ছে। বিশ্বব্যাপী চীনা অস্ত্রের চাহিদা বাড়ার কারণ মূলত বেইজিং এর আকর্ষণীয় অফার। পশ্চিমাদের তুলনায় তুলনামূলক কম দামে ও দ্রুত অস্ত্র সরবরাহ করছে বেইজিং। এছাড়া অস্ত্র কেনার সময় ক্রেতা দেশকে যুক্তরাষ্ট্র বা ইউরোপের মতো রাজনৈতিক শর্ত জুড়ে দিচ্ছে না বেইজিং।
বরং যৌথভাবে উৎপাদনে যেতেও আগ্রহ দেখাচ্ছে চীন। এরই মধ্যে পাকিস্তান ও সৌদিতে যৌথভাবে বিমান ও ড্রোন তৈরিও শুরু করেছে দেশটি। তাছাড়া সব ধরনের যুদ্ধাস্ত্রই এখন পাওয়া যাচ্ছে চীনের কাছে। তাছাড়া স্থানীয়ভাবে কেউ অস্ত্র তৈরি করতে চাইলেও প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে তাদের সুযোগ করে দিচ্ছে বেইজিং। সহজ শর্ত ও আকর্ষণীয় অফারে চীন অস্ত্র বিক্রি করলেও কিছু সীমাবদ্ধতাও আছে তাদের, কেননা 1979 সালের পর বড় কোনো যুদ্ধে অংশ নেয়নি চীন। ফলে রণাঙ্গনে তাদের অস্ত্রের বাস্তব কার্যকারিতা নিয়ে প্রশ্ন রয়েছে। তাছাড়া ন্যাটো দেশগুলো ইচ্ছাকৃতভাবে চীনা অস্ত্রকে তাদের সিস্টেমের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ করে রেখেছে। আর জার্মানি ইচ্ছাকৃতভাবে চীনের কাছে যন্ত্রাংশ সরবরাহ না করে চীনের প্রকল্প বিলম্বিত করছে। এর বাইরেও চীনা অস্ত্রের মান, রক্ষণাবেক্ষণ ও খুচরা যন্ত্রাংশ নিয়ে অভিযোগ আছে অনেক দেশের। তাছাড়া পশ্চিমাদের রাজনৈতিক হস্তক্ষেপ তো আছেই। চীনের কাছ থেকে অস্ত্র কিনতে প্রায়শই বাধা হয়ে দাঁড়াচ্ছে পশ্চিমা জোট। এসবই চীনের অস্ত্রবাজারে পরাশক্তি হয়ে ওঠার অন্যতম বাধা। কোনো পর্বত বা সমুদ্রই অভিন্ন আকাঙ্ক্ষা সম্পন্ন মানুষদের দূরে রাখতে পারে না। 2024 সালের জুলাইয়ে কাজাখস্তানের আস্তানায় সাংহাই সহযোগিতা সংস্থার সদস্যদের উদ্দেশ্যে বলেছিলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এরপর পেরিয়ে গেছে 1 বছর। যুক্তরাষ্ট্রে দ্বিতীয় দফায় ক্ষমতায় এসেছেন ডোনাল্ড ট্রাম্প, বদলে গেছে বহু সমীকরণ। 2018 সালের পর থেকে চীন সফর এড়িয়ে যাওয়া নরেন্দ্র মোদীও এ দফায় সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন বা SCO সম্মেলনে যোগ দিচ্ছেন আরো বহু নেতা। এই সম্মেলন থেকে আসা গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত পাল্টে দিতে পারে বিশ্ব রাজনীতির গতিপথ। স্নায়ুযুদ্ধ এবং সোভিয়েত ইউনিয়নের পতনের পর সীমান্ত বিরোধ নিষ্পত্তির উদ্দেশ্যে চীন, রাশিয়া, কাজাখস্তান, কিরগিজস্তান ও তাজিকিস্তান মিলে সাংহাই 5 নামে একটি নিরাপত্তা জোট গঠন করে 1996 সালে। 2001 সালে এতে যুক্ত হয় উজবেকিস্তান। জোট পরিণত হয় সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন বা SCO-তে। পরবর্তীতে 2017 সালে ভারত ও পাকিস্তান, 2023 সালে ইরান ও 2024 সালে এতে যুক্ত হয় বেলারুশ। সব মিলিয়ে SCO-র সদস্য এখন 10। তবে বর্তমানে এই সংগঠনের অধীনে রয়েছে বিশ্বের মোট 43% মানুষ। নিয়ন্ত্রণ করছে বিশ্ব অর্থনীতির 23%। ফলে SCO এখন কেবল আঞ্চলিক নয়, বরং বিশ্ব রাজনীতিতেও একটি বড় নীতি নির্ধারক। চীনের উত্তরাঞ্চলের শহর তিয়ানজিনে আগামী 31 আগস্ট থেকে 1 সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই শীর্ষ সম্মেলন। 20টিরও বেশি রাষ্ট্রপ্রধান ও 10টি আন্তর্জাতিক সংস্থার প্রধানদের এই সম্মেলনে থাকার কথা রয়েছে। এর মধ্যে জোটের সদস্যদের মধ্যে থাকতে পারেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ, বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো, কাজাখস্তানের প্রেসিডেন্ট কাশিম জমার্ট টোকায়েভ, উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মির্জিওয়েভ, কিরগিজ প্রেসিডেন্ট সাদির জাপারভ ও তাজিক প্রেসিডেন্ট এমোমালি রহমানের। এই আন্তঃসরকারি সংস্থার বাইরে থেকে এই শীর্ষ সম্মেলনে যোগ দিচ্ছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান, মিয়ানমারের সামরিক প্রধান মিন অং হ্লাই, নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এবং মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজু। এছাড়া জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস এবং দক্ষিণ পূর্ব এশিয়ান নেশনস আসিয়ান এর মহাসচিব কাও কিম হোর্ন ও এই শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। SCO মূলত নিরাপত্তা ও সীমান্ত সমস্যা সমাধানের জন্য তৈরি হলেও বর্তমানে এটি কাজ করছে অর্থনীতি, বাণিজ্য, আঞ্চলিক সহযোগিতা এবং গ্লোবাল সাউথের স্বার্থ রক্ষায়। তবে অতি সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বব্যাপী উচ্চ শুল্ক আরোপ করায় বাড়তি গুরুত্ব পাচ্ছে এবারের সম্মেলন। ভারতীয় পণ্যে 50% শুল্ক আরোপ করায় দ্বন্দ্ব ভুলে চীন সফরে যাচ্ছেন মোদী। অর্থনৈতিক চাপের মুখে চীনের সঙ্গে সখ্য বাড়াতে চাইছে বাকিরাও। এমন পরিস্থিতির সুযোগ নিয়ে নিজের অবস্থান জানান দেওয়ার সুযোগ লুফে নিতে ভুল করতে চায় না বেইজিং। শি জিনপিংও জানান দিতে চান বিশ্ব পরাশক্তি হয়ে উঠতে প্রস্তুত চীন। এছাড়া বিশ্ব পরিস্থিতি এখন অস্থির। এখনো চলছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, গাজা ইসরায়েলের গণহত্যাও থেমে নেই। দক্ষিণ এশিয়া ও এশিয়া প্যাসিফিকে উত্তেজনা বাড়ছে। ট্রাম্পের শুল্ক ধাক্কায় টালমাটাল বিশ্ব বাণিজ্য। শুল্ক ইস্যুতে দূরত্ব বাড়ছে যুক্তরাষ্ট্রের সঙ্গে। আর এই সুযোগ নিতে চায় চীন। বেইজিং দেখাতে চায় তারা কতটা বন্ধুত্বপূর্ণ ও তা ধরে রাখতে বদ্ধপরিকর।
তবে সমস্যা হলো ইউক্রেন ও গাজা ইস্যুতে এসসিও সদস্যদের অবস্থান ভিন্ন ভিন্ন। ভারত একই সঙ্গে ইউক্রেনের সঙ্গে সম্পর্ক রাখতে চায় ও রাশিয়ার কাছ থেকে তেল কিনতে চায়। অন্যদিকে গাজা ইসরায়েলের বর্বরতা ও ইরানের সামরিক আক্রমণের যখন নিন্দা জানিয়েছে এসসিও, তখন ইসরায়েলের সঙ্গে সম্পর্ক দৃঢ় করার কথা জানিয়েছে দিল্লি, যা এ জোটকে করেছে বিভক্ত। তাছাড়া সম্প্রতি এই জোটের মধ্যে থেকে যুদ্ধে জড়িয়েছে ভারত পাকিস্তান। এসব ইস্যু এবার শীর্ষ সম্মেলনে বাড়তি গুরুত্ব পাবে বলে ধারণা বিশ্লেষকদের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দীর্ঘদিন ধরেই গ্লোবাল সাউথের সংস্থাগুলো সমালোচনা করে আসছেন। তার মতে এসব যুক্তরাষ্ট্র বিরোধী জোট, যে কারণে ব্রিক্সের সদস্যদের ওপর শুল্ক আরোপ করে তাদের পঙ্গু করে দেওয়ার হুমকিও দিয়েছেন তিনি। এমন পরিস্থিতিতে এসসিও শীর্ষ সম্মেলনে স্বাভাবিকভাবেই নজর থাকবে ট্রাম্পের। তাছাড়া এই সম্মেলনের পর চলতি বছরের শেষে কোয়াড শীর্ষ সম্মেলন আয়োজন করতে যাচ্ছে ভারত, যা কিনা চীনের বৈশ্বিক প্রভাব মোকাবিলা করায় 2007 সালে জাপান, অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রকে নিয়ে গঠিত হয়েছিল। তাই এসসিও শীর্ষ সম্মেলনে কি আলোচনা হয় তার ভিত্তিতে কোয়াড সম্মেলনের এজেন্ডাও ঠিক করা হতে পারে। তবে সমস্যা হলো মোদির সঙ্গে সম্প্রতি দূরত্ব বেড়েছে ট্রাম্পের। শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্র ভারত সম্পর্ক এখন তলানিতে। ফলে শির সঙ্গে বিরোধ মিটিয়ে ফেলতে চাইছেন মোদি, যা কিনা আবার ট্রাম্পের মাথা ব্যথার কারণ। কেননা চীনকে ঠেকাতে এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের অন্যতম হাতিয়ার ভারত। তাই এই সম্পর্ক মচকালেও কখনোই একেবারে ভেঙে যাবে না বলেই মনে করেন অনেক বিশ্লেষক। তাই এসসিও সম্মেলন শেষে শুল্ক ইস্যু সামাল দেওয়া ও কোয়াড শীর্ষ সম্মেলন কিভাবে আয়োজন করেন মোদি, সেটি দেখা বেশ আকর্ষণীয়ই হতে যাচ্ছে। নানা ইস্যুতে এসসিও সদস্যদের মধ্যে বিরোধ থাকায় শেষ পর্যন্ত এই সম্মেলনে কোনো সিদ্ধান্ত না আসলেও চীনের জন্য এটি একটি বড় কূটনৈতিক মঞ্চ, যেখানে বিশ্ব বার্তা পাবে বৈশ্বিক নেতৃত্ব দিতে প্রস্তুত চীন। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমা আজ এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।